শেখ হাসিনার এই গত 7 দিনের তার সমস্ত সিদ্ধান্ত এবং তার এই যে জনগণকে, নিরস্ত্র জনগণের ওপর তিনি যেইভাবে যৌথ বাহিনীকে লেলিয়ে দিয়েছেন, এটার সবচেয়ে বড় প্রমাণ করে তিনি আসলে সাইকোলজিক্যালি অসুস্থ। সেই ট্রমাটা উনি ক্যারি করে বেড়াচ্ছেন, যেই ট্রমাতে উনি মনে করেন না যে বাংলাদেশের মানুষের আসলে বেঁচে থাকার কোনো রাইট আছে। যেই পরিমাণ হত্যাযোগ্য উনি এই সমস্ত শিশু তরুণদের ওপর ঘটালেন, উন্মাদনার বাইরে আর কিছু না, আসলে তার আর কোনো ব্যাখ্যা নাই। এখনো ইভেন যা যা করছে, যে 1971 সালের মতো মুক্তিযুদ্ধের চেতনা তারা বিক্রি করে, মুক্তিযোদ্ধার চেতনার দোকান নিয়ে বসছে, অথচ 1971 সালের মতো প্রত্যেকটা ঘরে ঘরে যেয়ে ছাত্রদের খুঁজে বের করে গুম করছে, মামলা দিচ্ছে, হত্যা করছে। এই দৃশ্য আমরা কবে দেখেছি? 1971 সালে দেখেছি। ভরসা জায়গা আসলে জনগণ নিজে। জনগণ কিন্তু এমন একটা এন্টিটি যারা কেউ কোনোদিন কারো মুখাপেক্ষী ছিল না। এই যে সেনাবাহিনীর প্রতি মুখাপেক্ষী হতে হয় যখন একটা রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে কি আপনার ফ্যাসিস্ট হয়, আপনার বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবীদের কিনতে হয় কিংবা সাংবাদিকদের কিনতে হয়, সেটা হচ্ছে কি আমাদের আপনার রাষ্ট্র ব্যবস্থা যখন ফ্যাসিস্ট হয়। জনগণের আসলে কাউকে কেনার দরকার পড়ে না। জনগণের একটা জিনিসই দরকার পড়ে, একটাই ম্যাটেরিয়াল, একটাই প্রসেস, একটাই পলিসি, একটাই বিষয়, যৌথতা। জনগণ যদি ইউনাইটেড হয়, জনগণ যদি যৌথভাবে কোনো ন্যারেটিভের পক্ষে দাঁড়ায়, তাহলে শেখ হাসিনা কেন, হিটলারকে ফেলে দিয়েছে না? হিটলারও তো ছিল, ইতিহাসে আছে। কাজেই শেখ হাসিনার রেজিম আর একটা ধরেন, এই যে যেটা এই লেভেলের হত্যাযোগ্য আসলে শেখ হাসিনা কেন করলো, তার বা করতে পারলেন কেন? হ্যাঁ, বা এই যে এখনো তারা বড় বড় বকওয়াস করছে, সেই জায়গায় একটা হচ্ছে তাদের রাজনীতিটা তো যেই পরিমাণে জনবিচ্ছিন্ন হয়েছে। জনবিচ্ছিন্ন হওয়ার একটা প্রধান বিষয় হচ্ছে আপনি চারপাশে যখন আসলে চাটুকার এবং দালাল নিয়ে ঘুরবেন, তখন তো আপনার রাজনীতি জনবিচ্ছিন্ন হতে বাধ্যই। তাদের তো আসলে জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নাই, তারা জনগণের দুঃখ কষ্টের কথা কোনোদিনও যেমন শোনেও নাই, সেটা ধারও আসলে তারা ধারে না। তাদের প্রয়োজন বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে কিনা, তাদের প্রয়োজন তাদের কোষাগারে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কিনা, সেই টাকাটা থাকলে তারা হচ্ছে গিয়ে সমপরিমাণে ডিস্ট্রিবিউট করে একদল কানাডা নিয়ে যাবে আর একদল তারা বাড়িঘর করবে। এই তো একটা সিস্টেম স্ট্রাকচার দাঁড় করিয়েছে। ধরেন শেখ হাসিনা কি মনে করছে তার আশেপাশে তারা এখন যারা আছে তারা আওয়ামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে, মানে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী চেতনাই হোক, ন্যারেটিভ হোক, সেটাও তো তাদের একটা ন্যারেটিভ, রাইট? তাহলে শেখ হাসিনা কি মনে করে তার এই যে চাটুকারিতা করছে, এতজন সাংবাদিক যাদের কাছে ছবি দেখলাম, তারা সত্যি সত্যি ওনার আওয়ামী মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কিংবা জননেত্রী শেখ হাসিনাকে বিরাট ভালোবাসি তার পাশে? না, একদমই না। এইটা একটা মানে একদম গরু স্তরের আইকিউওয়ালা লোকও বুঝতে পারে এই সমস্ত লোকগুলা শেখ হাসিনার কাছ থেকে সর্বতভাবে লুটে পুটে চেটে পুটে খেয়ে নেওয়ার জন্য, একদমই ফাইন্যান্সিয়াল বেনিফিটের বাইরে তাদের আর কোনো মকসদ নাই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হয় তারা ফ্ল্যাট পাবে, অথবা যেই দিনই হচ্ছে শেখ হাসিনা তাদেরকে কোনো ধরনের বেনিফিট দেওয়া বন্ধ করবে, এক এক করে সবাই চলে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই যে আপনি সেনাবাহিনী বলেন বা পুলিশ বাহিনী বলেন, এদেরকে শেখ হাসিনার যেদিন বেনিফিট দেওয়ার ক্ষমতা নষ্ট হবে, পরের দিন এরা তার পিছন থেকে সরে যাবে। এরা আছে ওই কারণে, কারণ তারা এটা হচ্ছে একটা মধুর চাকের সন্ধান পেয়েছে, একদম নিশ্চিন্তে নির্বিঘ্নে শুধুমাত্র চাটুকারিতা করে মধু পাওয়া যায়। এর বাইরে এটার আর কোনো রাজনৈতিক পলিটিক্যাল কোনো অ্যানালাইসিস নাই, কোনো ইয়ে নাই। এখন এটা কি শেখ হাসিনা জানে না? জানে। শেখ হাসিনা সবই জানে, আপনারা আমার চেয়েও তার চেয়ে অনেক বেশি শ্রুড রাজনৈতিক ক্ষেত্রে। তারপরে হচ্ছে গিয়ে সে এখানে কেন হচ্ছে গিয়ে এগুলিকে ধরেন এনাবল করছে, কারণ দিনের শেষে তিনি ক্ষমতাকেই ভালোবাসেন। তাহলে ওইটাই আজকে থেকে কয়েকদিন হলো টানা কথাটা হচ্ছিল যে ধরেন এই হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে আসলে কি প্রমাণ হয়। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানে একজন শিক্ষক একটা পোস্ট দিয়েছে, এই কথাটা আমি বেশ অনেকদিন আগে হলো বলে আসছি। ইন্টারেস্টিংলি আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সাইকোলজির এক স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল, পাশ করে উনি বলছিলেন যে ধরেন 15ই আগস্টে শেখ হাসিনার যে আসলে ট্রমা, যে ট্র্যাজেডি, সারা বিশ্বের যে কোনো দেশে এই ঘটনাটা ঘটলে তাকে কোনোদিনও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে রাখা হতো না। কেন? কারণ এই ধরনের ট্র্যাজেডি, ট্রমা থেকে যে মানুষটা উঠে আসে, তার পক্ষে আসলে কোনোদিনও নিরপেক্ষ থেকে কোনো সিদ্ধান্তে যাওয়া সম্ভব না। তাহলে শেখ হাসিনার এই গত 7 দিনের তার সমস্ত সিদ্ধান্ত এবং তার এই যে জনগণকে, নিরস্ত্র জনগণের ওপর তিনি যেইভাবে যৌথ বাহিনীকে লেলিয়ে দিয়েছেন, এটার সবচেয়ে বড় প্রমাণ করে তিনি আসলে সাইকোলজিক্যালি অসুস্থ। সেই ট্রমাটা উনি ক্যারি করে বেড়াচ্ছেন, যেই ট্রমাতে উনি মনে করেন না যে বাংলাদেশের মানুষের আসলে বেঁচে থাকার কোনো রাইট আছে। যেই পরিমাণ হত্যাযোগ্য উনি এই সমস্ত শিশু তরুণদের ওপর ঘটালেন, যেই পরিমাণ হচ্ছে কি আপনার হত্যাযোগ্য উনি ঘটিয়েছেন, তাতে একটা জিনিসই প্রমাণ হয় আসলে
যে আপনি নিজেই দেখেন প্রতিহিংসা, ভেতরে ক্রোধ, মানুষের প্রতি আক্রোশ না থাকলে কোনোদিনও সম্ভব না 14 থেকে 24 বয়সী নিরস্ত্র ছাত্রদের ওপর যৌথ বাহিনী লেলিয়ে দেয়া। কোন সাইকোলজিক্যাল জায়গা থেকে একটা রাষ্ট্রপ্রধান এটা পারেন, এইটা হচ্ছে তার সাইকোলজিক্যাল ব্যাখ্যা। এখন ওনার দরকার ছিল মিনিমাম চেক অ্যান্ড ব্যালেন্স, ওনার ক্রোধ আক্রোশকে, ওনার যে পারিবারিক ট্রমাকে, এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার মতো মিনিমাম দায়িত্বশীল কিছু মন্ত্রী। ওনার পাশে যদি ওবায়দুল কাদেরের মতো পাগল, ওনার অ্যাকচুয়ালি ওনাদের কথা শুনেই তো বুঝবেন এগুলি তো আসলে পাগল ছাগল কতগুলো ক্ষমতায় বসে আছে। বদ্ধ উন্মাদ ছাড়া তো এইভাবে কেউ কথা বলতে পারে না। এই সমস্ত উন্মাদ কতগুলো মন্ত্রী থাকার ফলে এই উন্মাদ ভদ্রমহিলা আরো বড় উন্মাদ হয়ে গেছে। মিনিমাম দায়িত্বশীল যদি অন্তত 2-3টা আপনার মন্ত্রীও থাকতো যারা তাকে সামাল দিতে পারছেন, চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারছেন, তাহলেও আপনি কিছু মানে মিনিমাম ভারসাম্য সম্বলিত কিছু সিদ্ধান্ত আপনি দেখতে পারতেন। এরকম টোটাল সাইকোলজিক্যাল আউটরেজ আপনি দেখতে পারতেন না। টোটাল ক্লিনিক্যাল সাইকোলজিক্যাল আউটরেজ, এটা তো অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল মানে প্যাথোলজিক্যাল আউটরেজ, তার বাইরে তার কিছু মনে হচ্ছে না। এই কেস যদি আমরা যে কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে দেই, এটা তো মনে হবে ক্লিনিক্যাল সাইকোলজিক্যাল আউটরেজ, তার বাইরে আর কিছু না। এটা তো উন্মাদনার বাইরে আর কিছু না, আসলে তার আর কোনো ব্যাখ্যা নাই। এখনো ইভেন যা যা করছে, যে 1971 সালের মতো মুক্তিযুদ্ধের চেতনা তারা বিক্রি করে, মুক্তিযোদ্ধার চেতনার দোকান নিয়ে বসছে, অথচ 1971 সালের মতো প্রত্যেকটা ঘরে ঘরে যে ছাত্রদের খুঁজে বের করে গুম করছে, মামলা দিচ্ছে, হত্যা করছে। এই দৃশ্য আমরা কবে দেখেছি? 1971 সালে দেখেছি। অথচ সেই 71 সালের চেতনাই তারা বিক্রি করছে আজ পর্যন্ত। গত 16 বছর ধরে এই চেতনা বিক্রি করে তারা ক্ষমতার এই জায়গায় এসছে। আপনার কথাটা আমি আবার ফেরত যাই, জনগণের ভরসাকে, জনগণ তাহলে আসলে কোন ভরসা আগাবে? জনগণ যুথবদ্ধতার ভরসা আগাবে, জনগণ যৌথতার ভরসা আগাবে। জনগণের এখন যেটা দরকার, এটা আমার আপনার কথার উপর আসলে নির্ভর করবে না। এই হাইলি ডাউট বাংলাদেশে কয়জন মানুষ আমাদের কথা শুনছে। আমাদের মূল বক্তব্য প্রবাসীদের মধ্যে নিজেদের মনোবল শক্ত করা, একতা থাকা। একতার কথাটা আমি আরো স্পেসিফিকভাবে নিয়ে আসছি কেন? আওয়ামী লীগ সরকার এখন দেখবেন গত 3 দিন হলো শুরু হয়েছে, বিশেষ করে এখন যেহেতু অনলাইন আরো চালু হয়েছে, অনলাইন স্ফিয়ার, এবং তাদের তো আসলে অনলাইন অনেক বড় বড় প্রকল্প আছে, একদম ফাইন্যান্স প্রকল্প আছে, অনলাইন প্রোপাগান্ডা। আওয়ামী লীগ সরকারের পক্ষে প্রোপাগান্ডা চালানোর জন্য রীতিমতো নিযুক্ত কর্মী আছে, পেইড কর্মী আছে কয়েকশো। এবং সেটাকে কেন্দ্র করে সেটা যে শুধু বট কমেন্ট আপনি দেখতে পাবেন সেটাই না, দেখবেন বিভিন্ন ধরনের, খুব মনে হবে আপনার আমার সাথের মানুষ, কিন্তু এমন ধরনের বক্তব্য দিবে যেটাতে আমার আপনার মধ্যে, আমার আর হাসিনা আপার মধ্যে বিভাজন তৈরি হবে। সেই বিভাজনটা কি? যেমন ধরেন নারী এখন একটা ইস্যু হবে, আপনারা নারী কোটা চাচ্ছেন না কেন, এই আলোচনা দিয়ে একটা বিভাজন তৈরি করবে। প্রবাসীরা এই যে রেমিটেন্স ইস্যু নিয়ে একটা বিভাজন তৈরি করবে, বলবে যে হ্যাঁ আপনি অনৈতিকভাবে দিতে পারেন না, নীতি অনৈতিক কেচ্ছে। এখন আমার কিন্তু মুখ খারাপ হয় খুবই, সরি, আমি বুদ্ধিজীবী না, আমি অ্যাক্টিভিস্ট মানুষ। আমি গত 7 দিন হলো আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারছি না, আমার অসম্ভব নোংরা গালিগালাজ আসে পাবলিক এরিয়ায় দেখে, আমি বলতে পারছি না। কিন্তু এই শুয়োরের বাচ্চারা হচ্ছে এই গেমগুলো খেলবে। শুয়োরের বাচ্চা আমি খুব নিম্নমানের গালি দিলাম, আমার মুখে যে সমস্ত গালি আসছে এদের জন্য এটা মানে পাবলিক প্লেসে দেখে বলা যাচ্ছে না। তাহলে তারা সেই যে ডিভাইড অ্যান্ড রুল, যেটা আপনি সিস্টেমেটিক্যালি তারা করে ফেলেছে। আমি যে বললাম বিজেপি এবং আপনার আর্মি সেনাবাহিনীকে মুখোমুখি করে দেয়া, ছাত্র এবং পুলিশকে মুখোমুখি করে দেয়া, শিক্ষক এবং ছাত্রকে মুখোমুখি করে দেয়া, শিক্ষক এবং শিক্ষককে মুখোমুখি করে দেয়া, এই যে বিরোধটা, এটাকে কিন্তু তারা সিস্টেমেটিক ভাবে নিয়ে আসছে, একদম রাষ্ট্রীয় স্ট্রাকচারের মধ্যে তারা ঢুকিয়ে ফেলেছে। এটা হচ্ছে সিস্টেমেটিক বিভাজন। আর সাইকোলজিক্যাল বিভাজন কি? এই যে এই গেম প্লেগুলো এখন শুরু করেছে তারা, নীতি ও অনৈতিকতা। এবং দেখবেন একটা আলোচনার দিকে আমি খুব নজর দিতে চাই, আল্লাহর কাছে বিচার দিলাম না, দুঃখিত ভাই, আপনি ধর্মিক মানুষ, আপনি ধর্ম পালন করেন, আপনার সন্তান মারা গেছে, আপনি আল্লাহর কাছে বিচার দিতে পারেন। আমি নিউট্রাল মানুষ, আমি একদম ঘোষণা দিয়ে অ্যাগনস্টিক মানুষ, আমি আপনার মতো ধার্মিক না। আমার সন্তান হত্যার আমি বিচার চাই, আমি এই পার্থিব জগতে আমার সন্তান হত্যার বিচার চাই। আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত, বেঁচে থাকা পর্যন্ত আমার সন্তান হত্যার আমাকে দিতে হবে, বিচার আমাকে পেতে হবে। আমি আল্লাহর ওরসে সেটা দিতে আমি রাজি না। এই শেখ হাসিনা পুলসিরাতের জন্য, আল্লাহর ওরসের জন্য কিছু বাকি রাখে নাই। এই শেখ হাসিনা এই জীবনে, এই পার্থিব দুনিয়ায় হচ্ছে গিয়ে বিচার করে দিয়ে গেল, এই বাচ্চাগুলোকে হত্যা করে দিয়ে গেল, কোনো ধরনের বিচারের আওতায় আনা ছাড়া। আপনাকে বিচার চাইতে হবে, পার্থিব দুনিয়াতে বিচার চাইতে হবে, আপনাকে রাখতে হবে কান্না না, ভেতরে আউটরিচটা আনতে হবে, ভেতরে আউটরিচটা এনে এই পার্থিব দুনিয়ায় বিচার চান। আল্লাহর কাছে ছেড়ে দেওয়ার সময় এখন না। তাইলে সেটাই বলছি, এগুলি হচ্ছে আমাদের স্ট্রেংথ হবে। প্রত্যেকটা হত্যা
সাধারণ জনগণের শক্তি যোগাবে। প্রত্যেকটা হত্যাকে কেন্দ্র করে সাধারণ জনগণ ইউনাইটেড হবে এবং ফাইট ব্যাক করবে। একটা কথা ছেলেমেয়েরা বলছে, ইয়াং ছেলেমেয়েরা, উই রিভল্ট, দ্যাটস দ্য সাউন্ড, দ্যাটস দ্য স্লোগান, উই রিভল্ট। এর বাইরে আর কোনো শব্দ হইতে পারে না। স্টেপ ডাউন শেখ হাসিনা ইজ নট ইনাফ, রেমিটেন্স পাঠানোটাও না পাঠানোটাও ইজ নট ইনাফ। শেখ হাসিনা এবং তার সহযোগী ওবায়দুল কাদের এবং আপনার বিডিআর এর যে হারুন, এই তিনজনকে যদি আসলে আমরা আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় না আনতে পারি, এইটা আমাদের সর্বোচ্চ ব্যর্থতা হবে। এইটা মাথায় রাখেন। এই দায়িত্বটা নিতে হবে আমাদের প্রবাসীদের। ধন্যবাদ হাসিনা।